শুরু করছি পরিযান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ২৩। নূরনগরের পার্শ্ববর্তী এলাকার বেশ স্বনামধন্য ব্যক্তি সম্রাট মির্জার একমাত্র পুত্র সুশীল। একমাত্র সন্তান হওয়ায় বাবা মায়ের একমাত্র আদরের সে। যখন যা চায় তাই পায়। ছেলের আবদার পূরণ করতে করতে কখন যে ছেলেকে বিপদে পাঠিয়ে দিয়েছেন তারা নিজেরাও বুঝতে পারেননি। বুঝতে পেরেছে শেষ সময়ে। এখন সম্রাট তার ছেলেকে ঠিক করতেই পারছে না। বেশ কয়েকবার জেল থেকে টাকা দিয়ে ছাড়িয়ে এনেছেন, তবুও ছেলের অন্যায় কমাতে পারছে না। নিষিদ্ধ জায়গায় গিয়ে নিষিদ্ধ মেয়েদের সাথে মেলামেশা আর নেশা করতে করতে চরিত্রটাই বকে গেছে। ওই খারাপ চোখে লোলুপ দৃষ্টি পড়ে রূপালীর উপর। রূপালী তখন স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। ওর সাথে সবসময় একজন রক্ষী থাকতো বিধায় সুশীল শুধু লালসার দৃষ্টি দিত। বারবার চেষ্টা করেও রূপালীর ধারে কাছে সে ঘেঁষতেও পারত না। এতে দিন দিন আরও ক্ষিপ্ত হয় সুশীল। সবসময় হিংস্র বাঘের মতো ওঁত পেতে থাকত, কিন্তু সে তার শিকারকে ঘায়েল করতে পারত না। তবে একদিন সে সুযোগ এসেই গেল। সেদিন ছিল জমিদার বাড়িতে অনুষ্ঠান, অনেক মানুষের আনাগোনা। সন্ধ্যার পর জলসার আয়োজন করা হয়েছিল প্রাঙ্গণে। এরই মধ্যে রূপালের কাছে একটা ছোট বাচ্চা এসে চিঠি ধরিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, তোমার জন্য বাড়ির পেছনে অপেক্ষা করছি সিরাজ। তখন ওদের দুজনের ভালোবাসা আরো গভীরে চলে গিয়েছিল। খুব বিশ্বাস করত সিরাজকে, তাই হারিকেনের আবছা আলোয়ও অতটুকু পরে রূপালী সেখানে চলে গেল। বাড়িতে অনেক মেহমান, ওকে কেউ খুঁজবে না, সেই সুযোগে রূপালী চলে গেল। কিন্তু সেখানে সিরাজের পরিবর্তে ছিল সুশীল। জমিদার বাড়ির পেছনে খানিকটা জঙ্গল ছিল তখন, তবে এখন তা পরিষ্কার করা হয়েছে। রূপালী চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে আরেকটু ভেতরে নিয়ে গেল সুশীল। চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, কেননা দেয়ালের ওপারের শব্দ খুব কমই যায়। তাছাড়া গান বাজনা চলছে, এতে আরও শুনতে পাবে না কেউ। তবুও রূপালী চিৎকার করছে। সুশীল সম্পর্কে গ্রামে সবাই অবগত, ওর কর্মকাণ্ড সবাই জানে। রূপালী ভয়ে জ্ঞান হারানোর অবস্থা। সুশীল রূপালীকে মাটিতে ফেলে হাতটা পা দিয়ে চেপে ধরে। ব্যথায় গোঙাতে লাগলো রূপালী। সুশীল তার হাতের থাবা রূপালীর শরীরে দেওয়ার আগেই সে স্থির হয়ে গেল। রূপালী খেয়াল করলো তরল জাতীয় কিছু সুশীলের থেকে নির্গত হয়ে রূপালীর গলায় পড়ছে। হাত ভেজালো রূপালী সে তরলে। চন্দ্রের একটুখানো আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে। রূপালী সেই আলোতে হাতটা এগিয়ে ধরতে শিউরে ওঠে। ততক্ষণে সুশীলের দেহ মাটিতে পড়ে গেছে। রূপালী স্থির দেহের দিকে তাকালো, একটুও নড়ছে না। তার মানে মারা গেছে সুশীল। রূপালী মুখ ঘুরিয়ে তাকালো এবং পরীকে দেখে হতভম্ব হয়ে গেল। দা হাতে দাঁড়িয়ে পড়ি, চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে দা থেকে। সুশীলের চোখ দুটো এখনো খোলা। পরী দায়ের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে বলল, রূপালের দিকে নজর দিয়েছিস, কিন্তু এই পরীর দিকে তোর মৃত চোখ দুটো নজর দিতে পারবে না। ওনার বাঁধন খুলে পরী নিজের মুখটা বের করে। এই মুহূর্তে ভয় পেল না পরী। নিজের করা প্রথম হত্যা, তবুও পরী ভয় পেল না। দ্রুত রূপালীকে ধরে উঠায়। রূপালী তখনও কাঁপছে। পরী জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো আপা? পরী, তুই খুন করলি? মরে গেছে সত্যি সত্যি? একটু অবাক হলো পরী, কারণ সে বাজেভাবে জখম করতে চেয়েছিল, কিন্তু পরীর ধারণার চাইতে কোপটা একটু জোরেই হয়ে গেছে। রূপালী পরীর হাত ধরে ঝাঁকিয়ে বলে, কি করলি পরী? এখন কি হবে? তো কি করব, না হলে এই শয়তান তো তোমার সর্বনাশ করতো। রূপালীর ভয় আরো বাড়ল। সে বলল, সবাই জানলে কি হবে পরী? তোকে পুলিশ ধরবে যে। এটা তুই কি করলি পরী? রূপালী কাঁদতে লাগলো। সুশীলের শরীর দেখে ভয় পেতেও লাগলো। এত জোরেই আঘাত করেছে পরী যে মাথার অর্ধেক কেটে গিয়েছে। রাতের বেলা ঠিক মতো দেখা যাচ্ছে না। দিন হলে রূপালী নির্ঘাত জ্ঞান হারাতো। পরী রূপালীর হাত টেনে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, এত বোকা তুমি কি করে? এই কাগজের লেখাটা সিরাজ ভাই লেখেনি, হাতের লেখা বোঝোনি তুমি? আর সিরাজ ভাই এমন লোক না যে তোমাকে এই জঙ্গলের মধ্যে ডাকবে। রূপালী দাঁড়ালো। সত্যি তো, সিরাজ কখনোই এখানে আসতে বলতো না। হারিকেনের আলোয় হাতের লেখা ঠিক খেয়াল করেনি রূপালী। তাহলে কি সুশীল নিজেই চিঠি পাঠিয়েছিল? রূপালী আবার চমকালো, বলল, পরী, সুশীল কিভাবে জানলো আমার আর সিরাজের সম্পর্কের কথা? আমি তো সব লুকিয়ে গেছি।
এখন কথা বলার সময় না, আগে ঘরে যাই, তারপর সব কথা হবে। মেহমান থাকার কারণে ওরা গাছ বেয়ে ছাদে উঠল। তারপর দুজনই পরীর ঘরে গেল। আলোতে নিজের শরীরের রক্ত দেখে গা গুলিয়ে এলো রূপালীর। পরীর শরীর কিছুটা শক্ত, রক্ত লেগেছে। দুজনে গোসল সেরে জামা কাপড় ধুয়ে নিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, পরের দিন সবকিছুই স্বাভাবিক ছিল। সুশীল যে মারা গেছে তা গ্রামের কেউই জানতে পারল না। সুশীলের লাশ কেউই দেখেনি। লাশটা তো ওখানেই ফেলে এসেছে ওরা। তাহলে সুশীলের পরিবারও তার খোঁজ করেনি, কারণ কদিন আগে সে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। সেজন্য পুলিশ তাকে খুঁজছে। সুশীলের বাবা ওকে ভারতে পাঠানোর ব্যবস্থা করেছিল। বাবার কাছ থেকে বিদায় নিলেও সুশীল গ্রামে পলায়িত ছিল। সুশীলের নজর রূপালের দিকে তখনও অটুট, তাই ভারতে যাওয়ার আগে রূপালের উপর শেষ থাবা দিতে চেয়েছিল, কিন্তু ও নিজেই শেষ হয়ে গিয়েছে। সম্রাট ভেবেছে হয়তো তার ছেলে ভারতে চলে গেছে। পরী কিছুতেই বুঝতে পারছে না সুশীলের লাশ কোথায়। সেজন্য এই জঙ্গলে পরী যেতে চাইলে রূপালের আটকে দেয়। বলে, তুই যাবি না পরী, ভালোই হয়েছে কেউ জানে না। পুলিশ জানাজানি হলে তোকে ধরে নিয়ে যাবে। একটু চুপ থাক পরী, তুই একজন গ্রামের মেয়ে, সেভাবেই পড়ে থাক, এত গোয়েন্দাগিরি করবি না। দেখ, আম্মা কিন্তু তার বড় মেয়েকে হারিয়েছে। এখন আমাদের হারালে আম্মার কি অবস্থা হবে ভেবেছিস কখনো? এত সাহসী হওয়া ভালো না পরী। বোনের কথায় মনক্ষুণ্ণ হলো পরী। মালাকে সে অসম্ভব ভালোবাসে। মালাকে সে আর কষ্ট দিতে চায় না, তাই কিছু ঘেঁটে দেখতে পারল না সে। ওই ঘটনা চাপা পড়ে গেল পরী রূপালীর মাঝে। আরও কেউ আছে যে লাশ সরিয়েছে, সে কেউ কে তাও চাপা পড়ে গেল। পরী এরপর থেকে নিজেকে বদলে ফেলল, একজন গ্রামের মেয়ে তৈরি করলো নিজের মধ্যে। আজ পরী নিজের পুরনো সত্তায় ফিরে এসেছে। সেদিন খুন ইচ্ছে করে করেনি পরী, চেয়েছিল সামান্য আঘাত করতে, কিন্তু সেটা খুন হয়ে গেল। আজ পরী সত্যিই খুন করতে ইচ্ছা করছে। বিন্দুকে যারা মেরেছে তাদের আরো নির্মমভাবে খুন করতে চাইছে পরী। সিরাজের কথা বাদ দিয়ে পরী সুশীলকে খুন করার কাহিনী সবই বলে দিল। আফতাব মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর মালা মুখে হাত চেপে কাঁদতে লাগলো। এ কেমন মেয়ে জন্ম দিয়েছে তারা, যে মানুষ মারতেও দ্বিধাবোধ করে না। আর ৫ কান হলে তো বিপদ। রূপালী নিজ কক্ষের দরজায় বসে সব শুনছে। সেও কাঁদছে। পরীকে বারণ করার সত্ত্বেও সে বলে দিয়েছে। শুধু কুসুমই ছিল সেখানে উপস্থিত। পরী খুন করেছে শুনে সেও ঘাবড়ে গেছে। এত সুন্দর কোমল মেয়েটা যে মানুষ খুন করতে পারে তা জানা ছিল না কুসুমের। সে ভয়ে চুপ করে আছে। আফতাব বলে উঠল, এই কথা যেন আর কেউ না জানতে পারে। আর পরী, তোমার এখন থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ। তোমার সবকিছুই ঘরে পাঠিয়ে দেওয়া হবে। মালা, নিজের মেয়েকে তুমি সামলাও, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। পরী চেঁচিয়ে উঠল, না, আমি ঘরে থাকবো না। আমার বিন্দুকে কে মেরেছে তা আমাকে জানতে হবে। জেনে কি করবে তুমি? আবার খুন করবে? তারপর কি হবে জানো? বাইরের জগৎ ঘরে বসে দেখা যায় না। আমার সম্মান নষ্ট করবে না। মালা মেয়েকে কাছে রাখতে চাইলে আটকে রাখো। আফতাব অন্দর থেকে বেরিয়ে গেল। পরী আরো চেঁচিয়ে বলতে লাগলো, সে ঘরবন্দি হবে না। বিন্দুর খুনিকে সে নিজে খুঁজবে। মালা পরীর হাত ধরে দোতলার ঘরে নিয়ে যেতে লাগলো। পরী বলল, আম্মা, হাত ছাড়েন আমার। আমার বিন্দুকে ওরা মেরে ফেলছে, আমি ওদের শাস্তি দেব। তার লাগি পুলিশ আছে, তারা খুঁজবো, তুই ঘরে থাকবি। পরীকে আর বলতে না দিয়ে ওকে ঘরে আটকে রাখেন মালা। পরী মেঝেতেই বসে কাঁদতে লাগলো, সাথে বিন্দুর সাথে কাটানোর মুহূর্ত মনে করলো। কতই না আনন্দের ছিল সময়টা, আর আজ সে বিন্দুটাই নেই। এই ক্ষতটা পরীর সারা জীবন থাকবে। এরই মধ্যে পরীর জন্য অনেকগুলো সম্বন্ধ এসে পড়েছে। কোথায় শোক, কোথায় কি। পরীর বিয়ের আলোচনা চলছে এখন। আফতাব এখন নিজেই চায় এই মেয়ে বিদায় হোক। এই মেয়ে ঘরে থাকলে ওনাকে নির্ঘাত থানা পুলিশে দৌড়াতে হবে, সম্মান নিয়ে টানাটানি হবে। এর চেয়ে বিয়ে দিয়ে দেওয়াই হবে উত্তম কাজ। এসব ঘটনা দেখে নাইম নিজেই চমকে গেছে। একটু আগে কত কিছু ঘটে গেল। ঘরের বাইরে শোক পালন করে এসে ঘরের ভেতরে বিয়ের আলাপ করছে। সত্যি এই জমিদার বাড়ি আর লোকজন অদ্ভুত। তবে গ্রামের মানুষ এরকমই হয়ে থাকে। নাইমের সবচেয়ে বেশি খারাপ লাগছে পরীকে দেখতে না পারার কারণে। রাতে সে যা ভেবেছিল তার উল্টো হয়েছে। রূপালীর প্রসব বেদনার কারণে নাইম ভেতরে ঢুকতে পারেনি। তখন অনেক মানুষ ছিল। নাইম ধরা পড়ে যেত। তবুও হাল সে সারেনি। জেগেছিল সারা রাত, যদি একটু সুযোগ সে পায়। তাও পায়নি নাইম। তাই গাঢ় ঘুমের বিভোর ছিল সকালে। যখন ঘুম ভাঙল সব শুনে দৌড়ে গেল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরীকে সে দেখতে পারল না।
নিজের ঘরে নাইম মনমারা হয়ে বসে আছে। নিজের প্রতি নিজেই সে বিরক্ত। তখনই আসিফ এসে ঘরে ঢুকলো। নাইমকে উদ্দেশ্য করে বলল, নাইম, তুইও কি পরীকে দেখেছিস আজকে? নাইম নিচের দিকে তাকিয়েছিল। আসিফের কণ্ঠস্বর শুনে চমকে তাকালো। বলল, না, কেন বলতো? তোরা কি দেখেছিস? আসিফ ভীত কণ্ঠে বলল, আমি দেখিনি, তবে শেখর দেখেছে। নাইম চট করে দাঁড়িয়ে গেল। বলল, তুই আর শেখর তো একসাথেই যাত্রা দেখতে গিয়েছিলে। হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু শেষ প্রহরে শেখর সায়রের সাথে চলে এসেছিল। আমি আসিনি। যাত্রা দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। নাইম কিছু বলল না। আসিফ একটু চুপ থেকে বলে উঠল, পরীর বিয়ে ঠিক হয়ে গেছে নাইম। জানি, সে তো আরো আগে ঠিক হয়েছে। না নাইম, এইমাত্র ঠিক হলো। জানতে চাইবি না কার সাথে পরীর বিয়ে? কার সাথে? শেখরের সাথে। সব ঠিকঠাক করে ফেলেছে শেখর। সামনের মাসে বিয়ে ঠিক করা হয়েছে। নাইমের মনে হলো কেউ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করলো। ক্ষত না হলেও ব্যথা অনুভব করছে নাইম। সব জেনে শেখর এটা কিভাবে করতে পারলো? নাইম ঘর থেকে বের হতে নিলে আসিফ বলে, গিয়ে লাভ নেই। শেখর শহরে চলে গেছে। সে আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না। নাইম এবার বেশ রেগে গেল। সে বাইরে বের হতে হতে বলল, ওর সাথে শেষ শেষ কথা তো আমাকে বলতেই হবে।